নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড মানে GRSE এই কোম্পানিটা নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ভারতের প্রতিরক্ষা শিল্পে বিশেষ করে জাহাজ নির্মাণে এটার গুরুত্ব কিন্তু বিরাট। উই লার্ন ইনভেস্টিং আপনাদের জন্যই এই বিশ্লেষণ নিয়ে এসেছে। একদম। জিআরএসির সাম্প্রতিক পারফরমেন্স মানে ফাইন্যান্সিয়ালস কেমন, অর্ডার বুক কতটা বড়, নতুন কি চুক্তি হচ্ছে, ভবিষ্যতের সম্ভাবনা, এই সব কিছু আমরা দেখব। তবে হ্যাঁ, এর সাথে জড়িত যে রিস্কগুলো আছে আর বর্তমান ভ্যালুয়েশন সেটা নিয়েও কিন্তু একটা সতর্ক আলোচনা দরকার। চলুন শুরু করা যাক তাহলে। করা সরকারের যে আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া উদ্যোগ সেগুলোতে এদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওদের ওই 90% বেশি ইন্ডিজেনাইজেশনের যে লক্ষ্যমাত্রা সেটা তো মানে সত্যিই খুব প্রশংসার যোগ্য। এটা শুধু আমদানি নির্ভরতা কমায় তাই নয়, দেশের ভেতরে একটা পুরো ইকোসিস্টেম তৈরি করছে। ঠিক বলেছেন। আর অর্থনৈতিক দিক থেকেও যদি দেখেন, এরা বেশ একটা শক্তিশালী জায়গায় আছে। মার্চ 2025 অনুযায়ী কোম্পানিটা বলতে গেলে প্রায় ডেট ফ্রি, মানে ঋণের বোঝা প্রায় নেই বললেই চলে। FY25 এর ফলাফল যদি দেখি, টোটাল ইনকাম ছিল প্রায় 5411 ক্রোর, আগের বছরের চেয়ে মানে YOY 39% বেশি। আর প্রফিট আফটার ট্যাক্স মানে PAT সেটা ছিল 527 ক্রোর, এখানে বৃদ্ধিটা দেখুন প্রায় 48% YOY। এমনকি Q4 FY25-এ ইবিডা মার্জিন 20%-এর বেশি ছিল। এটা কিন্তু ওদের অপারেশনাল এফিসিয়েন্সি কতটা বেড়েছে সেটা বেশ পরিষ্কার করে দেয়। শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে এই ধরনের মার্জিন ধরে রাখাটা কিন্তু সত্যি বলতে বেশ কঠিন একটা কাজ। অসাধারণ বৃদ্ধি তো বটেই। বিশেষ করে এই লাভজনকতাটা ধরে রাখা এই শিল্পের জন্য এটা খুব জরুরি। আচ্ছা, আর অর্ডার বুকের কথা যদি বলি, সেটার কি অবস্থা? অর্ডার বুক তো বিশাল। মার্চ 2025-এর শেষে ছিল প্রায় 22,680 ক্রোর রুপিস। কিন্তু আসল চমকটা হলো নেক্সট জেনারেশন করভেটস বা NGCর জন্য এরা L1 বিডার হয়েছে। ওহ, L1 বিডার। হ্যাঁ, মানে এই বিরাট প্রজেক্টটার জন্য সবথেকে কম দরপত্রপনা ওরাই জমা দিয়েছে। তাই প্রায় 25,000 কোটি টাকার এই চুক্তিটা পাওয়ার সম্ভাবনা ওদেরই সবচেয়ে বেশি। তার মানে তো অর্ডার বুক প্রায় দ্বিগুণ হয়ে যাবে এটা পেলে। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে, জিআরএস এর কি সত্যি এত বড় একটা প্রজেক্ট সময় মতো আর লাভজনকভাবে শেষ করার মতো ক্ষমতা আছে? বিশেষ করে মানে অতীতে কিছু সরকারি কোম্পানির ট্র্যাক রেকর্ড দেখলে একটু তো চিন্তা হয়। দেখুন, প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। ক্ষমতা অবশ্যই বাড়াতে হবে, তবে এদের ট্র্যাক রেকর্ড কিন্তু মোটের ওপর ভালোই। আর এরা তো শুধু বড় যুদ্ধজাহাজ নিয়ে পড়েনি, নতুন দিকেও এগোচ্ছে। যেমন ধরুন, সম্প্রতি নরওয়ের কংসবার্গের সাথে ভারতের প্রথম পোলার রিসার্চ ভেসেল PRV তৈরির জন্য একটা MOU সই করেছে। পোলার রিসার্চ ভেসেল, ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা কিন্তু শুধু একটা নতুন ধরনের জাহাজ তৈরি করা নয়, এটা আসলে টেকনোলজি অ্যাবজর্পশন আর একটা নতুন বেশ হাই ভ্যালু মার্কেট সেগমেন্টে ঢোকার স্ট্র্যাটেজিক পদক্ষেপ। এই ধরনের নিশ হাই টেকনোলজি প্রকল্পে ঢোকাটা GRSE-কে শুধু নতুন বাজারের দরজাই খুলে দিচ্ছে না, ওদের প্রযুক্তিগত ক্ষমতাও প্রমাণ করছে। এটা ভবিষ্যতে আরও জটিল আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেওয়ার পথ খুলে দিতে পারে। আর এই এত সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু তো কলকাতাতেই। আর শুধু বড় প্রতিরক্ষা প্রকল্প নয়, এরা তো স্থানীয় স্তরেও কাজ করছে। যেমন পশ্চিমবঙ্গ সরকারের জন্য নেক্সট জেনারেশন ইলেকট্রিক ফেরি তৈরি করছে, এটাও তো একটা বেশ উল্লেখযোগ্য কাজ। গ্রিন টেকনোলজির দিকেও যে ওরা এগোচ্ছে সেটার একটা ইঙ্গিত পাওয়া যায়। তাহলে যদি আমরা সংক্ষেপে মূল শক্তিগুলো একটু গুছিয়ে বলি, 1 নম্বর, অবশ্যই বিশাল অর্ডার বুক আর NGS অর্ডার পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা। 2, সরকারের জোরালো সমর্থন, বিশেষ করে আত্মনির্ভর ভারত আর নতুন ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওরের মাধ্যমে। 3, প্রায় ঋণমুক্ত বেশ শক্তিশালী একটা ব্যালেন্স শিট। 4, শেপ রিপেয়ার আর ইঞ্জিনিয়ারিংয়ের মতো লাভজনক দিকেও ডাইভার্সিফিকেশন। আর 5 নম্বর, এই পোলার রিসার্চ ভেসেলের মতো নিশ প্রকল্পে ঢুকে নিজেদের আপগ্রেড করা। শক্তিগুলো তো স্পষ্ট, কিন্তু ঝুঁকির দিকগুলোও তো আমাদের দেখতে হবে। সেগুলো কি কি? অবশ্যই, প্রথমত সরকারি অর্ডারের উপর একটা বিরাট নির্ভরশীলতা। যদি কোনো কারণে ধরুন ডিফেন্স বাজেট কমে যায় বা সরকারি নীতিতে কোনো পরিবর্তন আসে, তার সরাসরি প্রভাব কিন্তু এদের উপর পড়বে। ঠিক।
আর দ্বিতীয়ত, জাহাজ তৈরির ব্যবসায়ে একটা অন্তর্নিহিত জটিলতা থাকে। এক্সিকিউশন রিস্ক মানে কাজটা সময়মতো শেষ করার ঝুঁকি, আর ফিক্সড প্রাইস কন্ট্রাক্টের ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা মানে কস্ট ওভাররানের ভয়। তৃতীয়ত, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু প্রতিযোগিতা ধীরে ধীরে বাড়ছে, সেটাও মাথায় রাখতে হবে। একদম। আর ভ্যালুয়েশন, সেটার কি খবর? হ্যাঁ, এই মুহূর্তে ওটাই বোধহয় সবচেয়ে বড় চিন্তার জায়গা। শেয়ারটার দাম সম্প্রতি খুব দ্রুত বেড়েছে। গত এক মাসেই তো প্রায় 60%-এর বেশি উঠে গেছে। FY25 আর্নিংস অনুযায়ী এর প্রাইস টু আর্নিংস বা পি রেশিও প্রায় 72.7x। মানে হলো লগ্নিকারীরা কোম্পানির বর্তমান লাভের প্রায় 73 গুণ দাম দিতে রাজি। এটা ভবিষ্যতের অনেক বেশি লাভের আশা তো দেখাচ্ছে, কিন্তু একটু বেশি মনে হচ্ছে, বেশ ঝুঁকিপূর্ণ। 73 বেশ অনেকটাই বেশি। হ্যাঁ, টেকনিক্যাল ইন্ডিকেটর যদি দেখেন, যেমন RSI বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, সেটাও 80-র ওপরে চলে গেছে। এটা সাধারণত একটা ওভারবট সিচুয়েশন নির্দেশ করে। আর স্টকটা কিন্তু লং টার্ম ASM ফ্রেমওয়ার্কের আওতায়ও আছে, যার মানে হলো এর শেয়ারে অতিরিক্ত অস্থিরতা বা স্পেকুলেশন দেখা গেছে, আর সেবি এর উপর নজর রাখছে। এটা ট্রেডিংয়ের উপর কিছু বিধিনিষেধও আনতে পারে। তাহলে এত কিছু শোনার পর একজন দীর্ঘমেয়াদী লগ্নিকারী, ধরুন যিনি হয়তো 3 থেকে 5 বছরের জন্য ভাবছেন, তার জন্য কি পরামর্শ থাকবে? দেখুন, কোম্পানির ফান্ডামেন্টাল দিকটা যথেষ্ট মজবুত। বিশেষ করে ভারতের ডিফেন্স সেক্টরের উপর সরকারের যে জোর আর নৌবাহিনীর আধুনিকীকরণের যে প্রয়োজন, সেগুলো জিআরএসির জন্য খুবই পজিটিভ। কিন্তু যেমনটা বললাম, বর্তমান ভ্যালুয়েশনটা কোনোভাবেই সস্তা বলা যাবে না। বাজার হয়তো ভবিষ্যতের সব ভালো খবর, যেমন এনজিওসি অর্ডার পাওয়া, এগুলো ইতিমধ্যেই দামের মধ্যে ধরে নিয়েছে, মানে প্রাইস ইন করে ফেলেছে। তার মানে এই দামে ঢোকাটা একটু রিস্কি। হ্যাঁ, লং টার্ম পার্সপেক্টিভ থাকলেও এই দামে সরাসরি একটা বড় বিনিয়োগ করাটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যদি কোনো কারণে শেয়ারের দামে একটা উল্লেখযোগ্য পতন আসে, মানে কারেকশন হয় অন ডিপস, তখন হয়তো ধীরে ধীরে অ্যাকিউমুলেট করার কথা ভাবা যেতে পারে। কিন্তু বিনিয়োগ করার পর অর্ডার এক্সিকিউশন ঠিকঠাক হচ্ছে কিনা, মার্জিনস বজায় থাকছে কিনা, আর ওই এনজিসি অর্ডারটা সত্যি ওরা পেল কিনা, এই বিষয়গুলোর উপর কিন্তু খুব কড়া নজর রাখতে হবে। চমৎকার বিশ্লেষণ। জিআরএসির শক্তি, ঝুঁকি আর বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রোতাদের একটা বেশ পরিষ্কার ধারণা তৈরি হলো। আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শেষে একটা কথা মনে রাখা খুব দরকার, শেয়ার বাজারে যে কোনো বিনিয়োগেই কিন্তু ঝুঁকি থাকে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা করা আর একজন যোগ্য আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, এই আত্মনির্ভর ভারত উদ্যোগ কি সত্যি আমাদের দেশীয় সংস্থাগুলিকে একেবারে বিশ্বমানের প্রতিযোগী করে তুলতে পারবে, নাকি এই সুরক্ষার বলয়ের মধ্যে থাকতে থাকতে তাদের কর্মদক্ষতা কমে যাওয়ারও একটা ঝুঁকি থেকে যাবে? এটা নিয়ে অবশ্যই ভাববেন।